শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা ভালো আছো। গত ক্লাসে তোমাদের সাথে দেখা হয়েছিল। আমি আবার আমার পরিচয়টাই দিই, কারণ হয়তোবা অনেকে গত ক্লাসে উপস্থিত ছিল না। আমি মুম্মিয়ারা ফেরদৌস, সহকারী শিক্ষক, বাংলা, সালান্দর উচ্চ বিদ্যালয়, ঠাকুরগাঁ। তো আজকে আমরা গত ক্লাসে বাংলা প্রথম নিয়েছিলাম, নবম দশম শ্রেণীর। তো আজকে আমরা নিব বাংলা দ্বিতীয়। তো তোমরা সকলেই বাংলা দ্বিতীয় বই নিয়ে বসে পড়ো। আর আজকে আমরা তোমাদের বোঝাবো হচ্ছে বাংলা ভাষার শব্দ ভাণ্ডার। এটা হচ্ছে বইয়ের 5 পৃষ্ঠা বের করো, বাংলা ভাষার শব্দ ভাণ্ডার। তো আমরা সকলেই জানি যে বাংলা ভাষায় অনেক রকমের শব্দ রয়েছে, কারণ আমরা ধরো যে তোমরা এখন ক্লাস 9 নবম দশম শ্রেণীতে পড়লেও ষষ্ঠ সপ্তম অষ্টম শ্রেণীতে পড়ে এসেছো বাংলা ভাষার শব্দ সম্পর্কে। এখন আমরা আরেকটু ভালো করে জানব। যদিও বাংলা ভাষার কিছু শব্দ নিয়ে শুরু করে, কিন্তু আমাদের দেশ বিভিন্নভাবে বিভিন্ন সময় শাসিত হয়েছিল। কখনো ওলন্দাজ, কখনো ইংরেজ, কখনো পর্তুগিজ। তখন এক এক দেশের এক এক ভাষা আমাদের দেশে ওদের ভাষাগুলো চলে এসেছে, যেগুলোকে আমরা এখন বাংলা ভেবেই চালিয়ে যাচ্ছি, তাই নয় কি? কারণ তখন অনেক দেশ শোষণ করেছে বাংলাদেশকে, তাদের সংস্পর্শে এসে তাদের ভাষাগুলোই আমরা এখন আমাদের ভাষা হিসেবে দেখতেছি। তো আজকে আমরা জানবো যে বাংলা ভাষার শব্দ ভাণ্ডার। আমরা শব্দ সম্ভারের দিক থেকে বাংলা ভাষাকে আমরা কয় ভাগে ভাগ করি? তোমরা নিশ্চয় অনেকে জানো। কয় ভাগে? 5 ভাগে। 5 ভাগে ভাগ করা হয়েছে। তাহলে 5 ভাগে কি কি? তৎসম, তারপরে হচ্ছে তদ্ভব শব্দ, অর্ধতৎসম শব্দ, দেশি শব্দ ও বিদেশি শব্দ। তো আমরা আবার বলতেছি যে শব্দ সম্ভারকে আমরা কয় ভাগে ভাগ করেছি? 5 ভাগে। তো এখন আমরা দেখব কি কি তৎসম শব্দ, তদ্ভব শব্দ, তারপরে হচ্ছে অর্ধতৎসম শব্দ, আর হচ্ছে দেশি শব্দ, আর হচ্ছে বিদেশি শব্দ। তো এখন প্রথমে আমরা জানছি তৎসম শব্দ। আমরা জানছি কি তৎসম শব্দ। তৎসম শব্দ। এখন দেখো তৎসম, তৎ শব্দের অর্থ হচ্ছে তার। আমরা জানি যে তৎ শব্দের অর্থ হচ্ছে তার। আচ্ছা, আমরা সকলেই জানি যে তৎ শব্দের অর্থ হচ্ছে কি? তার। আর সম শব্দের অর্থ হচ্ছে কি? সমান। সম শব্দের অর্থ হচ্ছে সমান। সম শব্দের অর্থ হচ্ছে সমান। এখন দেখো আমরা প্রথমেই বললাম যে তৎসম শব্দ। তৎ শব্দ অর্থ হচ্ছে তার এবং সম শব্দের অর্থ হচ্ছে সমান। তাহলে তৎসম শব্দের অর্থ হলো তার সমান। এখন আমরা বলতে পারি কার সমান? সংস্কৃতের সমান। আমরা এখন তৎসম শব্দ বলতে বুঝাই যে সংস্কৃত থেকে যে সকল শব্দ কিঞ্চিত পরিবর্তিত না হয়ে বা কোনো পরিবর্তিত না হয়ে সরাসরি বাংলা ভাষায় এসেছে, সেটাকে আমরা বলি তৎসম শব্দ। তাহলে আমি লিখে দিলাম না, তোমাদেরকে আরেকবার বলছি যে বাংলা ভাষায় সংস্কৃত থেকে সরাসরি যে শব্দগুলো বাংলা ভাষায় এসেছে সেগুলোকে আমরা কি বলছি? তৎসম শব্দ। মানে তৎসম, তৎ শব্দ হচ্ছে তার আর সমান। তাহলে কার সমান আমরা বুঝতেছি? সংস্কৃতের সমান। সংস্কৃতের সমান। আচ্ছা, তাহলে আমরা তৎসম শব্দ সম্পর্কে জানলাম যে যেগুলো সংস্কৃত হচ্ছে আমাদের দেশের বাংলা ভাষার অনেক যুগ আগের, আমাদের দেশে নয় অন্যান্য বাংলা ভাষার বহু যুগ আগের পণ্ডিতদের ভাষা ছিল সংস্কৃত ভাষা। সেই ভাষা থেকে কোনো পরিবর্তন না হয়ে যে ভাষাগুলো আমাদের বাংলা ভাষায় এখনও রক্ষিত রয়েছে সেগুলোকে আমরা কি বলতেছি? সংস্কৃত শব্দ বলতেছি। এখন আমরা জেনে নিতে পারি যে কিছু কিছু শব্দ যেমন আমরা সংস্কৃত জানি, যেমন হচ্ছে আমরা যে চন্দ্র,
চন্দ্র কিন্তু আমরা এখনো বলি, এটা কিন্তু সংস্কৃত, যখন চন্দ্র। তারপর হচ্ছে নক্ষত্র, নক্ষত্র কিন্তু আমরা এখনো বলি, এটা কিন্তু সংস্কৃত যুগে যেটা ছিল সেটাই এখনো নক্ষত্র। তারপরে হচ্ছে কি পাত্র, তারপরে পাত্র, তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো এবং লিখে ফেলো পাত্র। তারপরে হচ্ছে ভবন। তাহলে আমরা তৎসম সম্পর্কে মোটামুটি জানলাম যে যেগুলো হচ্ছে সংস্কৃত থেকে পরিবর্তিত না হয়ে আমাদের বাংলা ভাষায় চলে এসেছে সেটাকে আমরা কি বলতেছি তৎসম শব্দ। এখন তৎশব্দ হচ্ছে তার এবং সম হচ্ছে সমান। তার সমান মানে আমরা কার সমান বলতেছি? সংস্কৃতের সমান। এখন আমরা কিছু উদাহরণ দিলাম, বইয়ে যদি আরও রয়েছে তোমরা দেখে নিবা। আমি কিছু উদাহরণ এখানে দিলাম, চন্দ্র, নক্ষত্র, পাত্র, ভবন। যেমন আমরা এগুলো ব্যবহার করি এখন আমাদের বাংলা শব্দে, কিন্তু এগুলো সংস্কৃতও যেমন ছিল এখনও তাই রয়েছে। তো আমাদের মোটামুটি জানা হয়ে গেল তৎসম শব্দ থেকে। আশা করি তোমরা যদি ভালো করে থাকো তাহলে অবশ্যই বলতে পারবা কোনগুলো তৎসম শব্দ। এরপরে আমরা কোনটা আসব? এরপরে আসব আমরা তদ্ভব শব্দ। আচ্ছা, তাহলে এখন আমরা আজকে জানবো তদ্ভব শব্দ। আমরা কিন্তু বাংলা ভাষায় জেনে এসেছি কিছু কিছু শব্দ প্রাকৃত থেকে এসেছে, তাই না? তাহলে আমরা জানি যে কিছু শব্দ প্রাকৃত থেকে এসেছে। এখন তদ্ভব শব্দ আমরা তাকেই বলি যেটা সংস্কৃত থেকে প্রাকৃতের মাধ্যমে বাংলা ভাষায় এসেছে, সেটাকে আমরা কি বলতেছি? তদ্ভব শব্দ বলতেছি। সেটাকে আমরা কি বলতেছি? তদ্ভব শব্দ বলতেছি। যেমন সংস্কৃত থেকে প্রাকৃতের মাধ্যমে, যেমন আমরা একটা উদাহরণ দিলে বুঝবো, উদাহরণ না দিলে কিন্তু কখনোই বোঝা যায় না। এখন দেখা যাবে আমাদের সংস্কৃত আমরা কি পড়লাম যে চন্দ্র হচ্ছে কি শব্দ? তৎসম শব্দ বা সংস্কৃত শব্দ। চন্দ্র হচ্ছে কি শব্দ? তৎসম বা সংস্কৃত শব্দ। এখন এটা প্রাকৃতের মাধ্যমে কিঞ্চিত পরিবর্তিত হয়েছে প্রাকৃতে। তাহলে কি হলো? চন্দ্র থেকে কি হয়েছে? চান্দ। চান্দও কিন্তু অনেকে বলে, যেমন কি বলা হচ্ছে? চান্দ। তাহলে কি বলা হয়েছে? তাহলে কি হচ্ছে? চন্দ্র থেকে কি হলো? চান্দ। চান্দ। তারপরে বাংলা ভাষায় কি হয়েছে? তারপরে বাংলা ভাষায় হয়েছে সেটা কি? বাংলায় সেটা কি হয়েছে? চাঁদ। তাহলে আমরা তদ্ভব শব্দ সেটাকেই বলি সংস্কৃত থেকে প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে যে শব্দ বাংলা শব্দে এসেছে সেটাকে আমরা কি বলতেছি? সেটাকে আমরা তদ্ভব শব্দ বলতেছি। এখন তদ্ভব শব্দকে আমরা আবার কি বলতে পারি? খাঁটি বাংলা শব্দ বলতে পারি। তাহলে আমরা তদ্ভবের সংজ্ঞাটা যেটা প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে বাংলা শব্দে এসেছে সেটাকে আমরা কি বলতেছি? তদ্ভব শব্দ বলতেছি। যেমন আমরা একটা উদাহরণ দেখলাম, যেমন সংস্কৃত শব্দ বা তৎসম শব্দ হচ্ছে কি? চন্দ্র। সেটা প্রাকৃত হয়েছে কি? চান্দ। তারপরে হলো চাঁদ। তো আর আমাদের এখানে যেমন বইয়ে আরও তোমাদের উদাহরণ দেওয়া আছে, যেমন সংস্কৃত হচ্ছে হস্ত, আর সেটা প্রাকৃত হয়েছে হথথ। তারপরে হয়েছে বাংলা শব্দ হলো হাত। এরকম উদাহরণ তোমরা আশা করি তদ্ভব শব্দটা বুঝতে পেরেছো, এবং তোমরা সাথে সাথে লিখে নাও, আশা করি আরও ভালোভাবে বুঝতে পারবে। এরপরে আমাদের আস্তে আস্তে আমরা প্রথমে পড়লাম তৎসম, তারপরে তদ্ভব পড়লাম, এবারে হচ্ছে অর্ধ তৎসম। এবারে হচ্ছে কি? অর্ধ তৎসম। অর্ধ তৎসম শব্দ। আমি তোমাদের অর্ধ তৎসম শব্দ তোমাদেরকে বোঝানোর আগে সামান্য একটা উদাহরণ দিব, উদাহরণের মাধ্যমে বোঝাবো। এখন প্রথমে আমরা দেখি যে এটা হচ্ছে সংস্কৃত হচ্ছে কি? তোমরা সবাই খাতায় লিখে নাও, তাহলে তোমাদের আরও বুঝতে সুবিধা হবে। সংস্কৃত হচ্ছে যেমন গৃহিণী। সংস্কৃত হচ্ছে গৃহিণী।
আর সংস্কৃত হচ্ছে বা তৎসম শব্দ হচ্ছে গৃহিণী। সংস্কৃত যেটা সেটাকে কিন্তু আমরা তৎসম বলছি। তো আমি এখানে এটা সংস্কৃত অথবা তৎসম শব্দ, কারণ আমরা আগেই জেনেছি যেটা সংস্কৃতের সমান সেটাই হচ্ছে তৎসম শব্দ। তো এখানে তৎসম হচ্ছে গৃহিণী, সেটা কি আমরা অর্ধ তৎসম সেটার ক্ষেত্রে হবে, বা সেটা কি হচ্ছে গিন্নি। গিন্নি। তো আমরা এখন বলতে পারি যে এটা থেকে কিঞ্চিত সামান্য পরিবর্তিত হয়ে কি হলো, গিন্নি হলো। অনেকে কিন্তু এখনো গিন্নি শব্দটি ব্যবহার করে, বাংলা শব্দে কিন্তু গিন্নি শব্দের এখনো ব্যবহার রয়েছে। তাহলে আমরা বলতে পারি যে তৎসম শব্দ থেকে কিঞ্চিত পরিবর্তিত হয়ে যে শব্দ বাংলা শব্দ ভাণ্ডারে এসেছে সেটাকে আমরা কি বলছি, অর্ধ তৎসম শব্দ বলছি। যেমন গৃহিণী কিঞ্চিত পরিবর্তন হয়েছে কি গিন্নি, সামান্য পরিবর্তন হয়েছে সেটাকে আমরা কি বলছি, গিন্নি। এরকম হচ্ছে যেমন সংস্কৃত বা তৎসম হচ্ছে কি শ্রাদ্ধ। শ্রাদ্ধ, তারপরে কিঞ্চিত পরিবর্তন হয়েছে শ্রাদ্ধ। শ্রাদ্ধ। তো অর্ধ তৎসম আমরা পেলাম যে তৎসম থেকে কিঞ্চিত পরিবর্তিত হয়ে যে শব্দ বাংলা শব্দভাণ্ডারে এসেছে সেটাকে আমরা বলতেছি অর্ধ তৎসম শব্দ। এখন তোমাদের বইয়ে আরও উদাহরণ দেওয়া আছে, যেমন জ্যোৎস্না বা জ্যোৎস্না, তারপরে হচ্ছে বৈষম্য, বৈষ্টম, কুৎসিত, কুৎসিত, এরকম অনেক উদাহরণ দেওয়া আছে, তোমরা সেগুলো জেনে নিবে। তাহলে আমরা এতক্ষণ ধরে কয়টি পড়লাম, যে তিনটি। একটি হচ্ছে তৎসম শব্দ, আরেকটি হচ্ছে তদ্ভব শব্দ, আর হচ্ছে অর্ধ তৎসম শব্দ। এখন আমরা এরপরে আমরা আসব দেশি শব্দ। এরপরে আমরা কি আসব, দেশি শব্দ। তো তোমরা লিখে নাও খাতায় এগুলো, কারণ এগুলো আবার তোমরা যখন পড়বে তখন নোট করা থাকলে বুঝতে আরও অনেক সুবিধা হবে। কারণ শব্দ কিন্তু অনেক একটা বাংলা ভাষার শব্দভাণ্ডার অনেক, বাংলা দ্বিতীয়ের মধ্যে অনেক একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তাহলে এখানে আরেকটা হচ্ছে, এরপরে আমরা আসব কি শব্দ, দেশি শব্দ। দেশি শব্দ। আচ্ছা, আমাদের দেশে, আমরা বাঙালিরা ছাড়াও আমাদের দেশে কি আছে, অনেক উপজাতি রয়েছে, যেমন মারমা, সাঁওতাল, তারপরে মণিপুরি, অনেক উপজাতি রয়েছে। তাদের কাছ থেকেও কিছু ভাষা আমাদের বাংলা ভাষায় চলে এসেছে, সেগুলোকে আমরা কি বলতেছি, দেশি শব্দ বলতেছি। তাহলে আমরা দেখতেছি যে দেশি শব্দ আমরা তাকেই বলতেছি যে শব্দগুলো আমাদের বিভিন্ন উপজাতীয় যেমন মারমা, চাকমা, তারপরে এদের কাছ থেকে এসেছে, তাদেরকে আমরা দেশি শব্দ বলতেছি। আদিবাসীদের শব্দগুলোকে আমরা দেশি শব্দ বলতেছি, কারণ বিভিন্ন আদিবাসীদের শব্দ আমাদের বাংলা শব্দ ভাণ্ডারে এখনও প্রচলন রয়েছে। তো আমরা জানবো যে, তাহলে আমরা বুঝতে পারছি কি যে দেশি শব্দ কোনগুলো, আদিবাসীদের শব্দগুলোকে, আদিবাসীদের সব শব্দ না, যে কিছু কিছু শব্দ আমাদের বাংলা শব্দে অবিরত প্রচলিত রয়েছে, আমরা ওই শব্দগুলোতে কথা বলছি, সেগুলোকে আমরা কি বলছি, যে দেশি শব্দ বলছি। তা আমরা এখন দেশি শব্দের কিছু উদাহরণ জানবো। যেমন দেশি শব্দ হচ্ছে কি কুলা। যেমন কুলা শব্দটি কিন্তু আমরা সকলেই ব্যবহার করি, এটা হচ্ছে কুলা। আমরা কি কখনো মনে হবে যে এটা আদিবাসীদের ভাষা? কখনোই না, যেহেতু আমরা এটা সবসময় ব্যবহার করে প্রচলন করে অভ্যস্ত হয়েছি, সেহেতু মনে হয় যে এটা আমাদের বাংলা ভাষায়। তারপর হচ্ছে কি গঞ্জ, আমরা এটাও কিন্তু সব সময় ব্যবহার করে থাকি, যেমন মাদারগঞ্জ, তারপরে শিবগঞ্জ, এগুলো কিন্তু আমরা ব্যবহার করে থাকি, কিন্তু আমরা জানি না যে এটা আদিবাসীদের ভাষা। এটা আদিবাসীদের ভাষা, কিন্তু আমাদের এখন বাংলায় আছে। তারপরে হচ্ছে কি চঙ্গা, তারপরে আরেকটা হচ্ছে কি চঙ্গা, এটা আমরা ব্যবহৃত করে থাকি, চঙ্গা। তারপরে হচ্ছে চঙ্গা, তারপর টোপর, ডাব। তারপরে আমি লিখে দিচ্ছি, লিখে দিলে কিন্তু তোমাদের খেয়াল থাকবে, এবং তোমরাও লিখে নাও, তাহলে এটা আর খেয়াল হারাবে না। আর যখনই তোমরা বলবে যে না পারবো, কিন্তু পারবা না অবশ্যই, কারণ যখন লেখা থাকবে তখন তোমাদের অতি তাড়াতাড়ি বলতে সুবিধা হবে।
তাহলে দেশি শব্দ বলতে আমরা সেটাকেই বলছি, যেমন ধরো যে দেশি শব্দ হচ্ছে আদিবাসীদের শব্দ, আদিবাসীদের শব্দ হচ্ছে দেশি শব্দ। যেমন আদিবাসী, আমাদের দেশে কিন্তু অনেক আদিবাসী রয়েছে, সাঁওতাল, মারমা, চাকমা, অনেক রয়েছে, কিন্তু তাদের অনেক শব্দ আমাদের বাংলা শব্দের প্রচলিত রয়েছে, সেগুলোকে আমরা বলছি কি দেশি শব্দ। যেমন আমি লিখছি অনেক কুলা, গঞ্জ, চোঙ্গা, টোপর, ডাব, ডাগর বইয়ে আরও দেওয়া রয়েছে, তোমরা সেগুলো কি পড়ে নিবে। তাহলে আমরা আজকে কি পড়লাম? আজকে আমরা বাংলা ভাষার শব্দভাণ্ডার পড়লাম। তাহলে শব্দভাণ্ডারের সমাবেশ পণ্ডিতগণ কয় ভাগে ভাগ করেছেন? 5 ভাগে। এক হচ্ছে তৎসম শব্দ, আর এক হচ্ছে তদ্ভব শব্দ, আর একটা হচ্ছে অর্ধ তৎসম, আর একটা দেশি, তারপরে আরেকটা রয়েছে বিদেশি শব্দ। তা আমরা অলরেডি আমাদের 4টা শব্দ নিয়ে আলোচনা করা হয়ে গেছে। এখন তোমরা যদি ভালো করে বুঝতে পারো তাহলে অবশ্যই বুঝতে পারবা এই 4টি শব্দ যদি তোমরা খাতায় লিখে রাখো, বইয়ে দেখো, তাহলে আমার মনে হয় না যে তোমাদের ভুলে যাওয়ার কথা। আমি তোমাদের সুবিধার্থে আরেকবার বলছি। তৎসম শব্দ হচ্ছে সংস্কৃত থেকে যেটা সরাসরি বাংলায় এসেছে, সেটাকে আমরা কি বলছি? তৎসম শব্দ। যেমন পাত্র, ভুবন, তারপরে হচ্ছে চন্দ্র, সূর্য, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে তৎসম শব্দ। তারপর তদ্ভব শব্দ। তদ্ভব শব্দ হচ্ছে কি? সংস্কৃত থেকে প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে বাংলায় এসেছে, সেটাকে আমরা কি বলতেছি? তদ্ভব শব্দ বলতেছি। যেমন তদ্ভব শব্দ হচ্ছে চন্দ্র, চন্দ্র থেকে কি হলো? চাঁদ, প্রাকৃত হয়েছে, তারপরে চাঁদ। এখন এই তদ্ভব শব্দকে আমরা খাঁটি বাংলা শব্দ বলতে পারি, খাঁটি বাংলা শব্দ বলতে পারি। তারপরে হচ্ছে আরেকটা অর্ধ তৎসম শব্দ, যেটা অর্ধ তৎসম শব্দ হচ্ছে কি? তৎসম শব্দ থেকে কিঞ্চিৎ, সামান্য পরিবর্তিত হয়ে বাংলায় এসেছে, সেটাকে আমরা কি বলছি? অর্ধ তৎসম শব্দ বলতেছি। যেমন কি? যেমন হচ্ছে শ্রাদ্ধ, সেটা কি হয়েছে? শ্রাদ্ধ। গৃহিণী হয়েছে কি? গিন্নি, এরকম। তারপরে আমরা কি আসলাম? দেশি শব্দ। বাংলাদেশের আদিবাসীদের বাস রয়েছে, যেমন আমাদের দেশে অনেক আদিবাসী রয়েছে, তাদের কিছু কিছু ভাষা আমাদের বাংলায় এখনও প্রচলিত রয়েছে, যেটা আমরা নিজেদের বাংলা ভাষা হিসেবে আয়ত্ত করি, আর সেটাই হচ্ছে কি? সেটা হচ্ছে দেশি শব্দ। যেমন আমি এখানে উদাহরণগুলো দিয়েছি: কুলা, গঞ্জ, চঙ্গা, টোপর, ডাব, ডাগর। এখন তোমরা যদি এগুলো লিখে ফেলো তাহলে অবশ্যই সাথে সাথে কিন্তু খেয়াল থাকবে। এরপরে শেষে আমাদের একটা আসতেছে কি শব্দ? বিদেশি শব্দ। যেমন বিদেশি শব্দ কিন্তু অনেক শব্দর ভাণ্ডার নিয়ে এসেছে, কারণ বিদেশি শব্দ বিদেশ থেকে আগত অনেক কিছু। তাহলে আমরা এখন 5 নম্বরে কি আলোচনা করব? বিদেশি শব্দ। আমি আলোচনার শুরুতেই বলছিলাম যে আমাদের দেশ এক এক সময় এক এক দেশ দ্বারা শাসিত হয়েছে। কখন রাজনৈতিক, ধর্মীয়, সংস্কৃতিগত কারণে বাংলাদেশে আগত বিভিন্ন ভাষাভাষী মানুষের এসেছে, তাই না? যেমন আমাদের দেশে ওলান্দাসরা, পর্তুগিজরা, ইংরেজরা, তারপরে হচ্ছে পাকিস্তানিরা অনেকভাবে শোষণ করে গিয়েছে, এবং তারা শোষণ করে চলে গিয়েছে, কিন্তু তাদের অনেক ভাষা রেখে গিয়েছে এই বাংলা শব্দে, এবং এই বাংলা ভাষায় আমরা সেই শব্দগুলোতে এখনও প্রচলন রয়েছে, এবং আমরা সুন্দর করে সেটা ব্যবহার করছি। তো আমাদের বিদেশি, যেহেতু অনেক দেশ আমাদের শোষণ হয়েছে, সেহেতু অনেক দেশের ভাষা আমাদের বাংলা ভাষায় রয়েছে। তো বিদেশি ভাষাটা কিন্তু অনেকগুলো ভাষা। তোমরা বইয়ের 6 পৃষ্ঠা বের করো। 6 পৃষ্ঠায় দেখো, প্রথমে আছে আরবি শব্দ। প্রথমে কি রয়েছে? আরবি শব্দ। এখন আরবি শব্দগুলো বাংলায় 2টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে কি রয়েছে বিদেশি শব্দের মধ্যে? প্রথমে আমরা কি রয়েছে? আরবি শব্দ। এখন আমরা প্রথমেই দেখি যেটা কি আরবি শব্দ। আরবি শব্দ। এখন আরবি শব্দগুলোকে কি 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা ধর্ম সংক্রান্ত শব্দ, আর একটা প্রশাসনিক ও সংস্কৃতিগত শব্দ। তাহলে আমরা এখন বইটা হাতে নিই, তাই না? এতক্ষণ তো আমরা বুঝলাম, আর এখন বইটা হাতে না নিলে কিন্তু আমরা বুঝতে পারবো না। তোমরা সকলেই বই হাতে নাও।
দেখো এখন দেখো যে ধর্ম সংক্রান্ত যে শব্দগুলো রয়েছে, যেমন আল্লাহ, ইসলাম, ইমান, অজু, কোরবানি, কুরআন, কিয়ামত, গোসল, জান্নাত, জাহান্নাম, তওবা, তসবিহ, জাকাত, হজ, হাদিস, হারাম, হালাল ইত্যাদি, এগুলো হচ্ছে কি ধর্ম সংক্রান্ত। আর প্রশাসনিক ও সাংস্কৃতিক শব্দ হচ্ছে যেটা হচ্ছে প্রশাসনিক ক্ষেত্রে ব্যবহৃত হতো, যেমন আদালত, আলেম, ইহসান, ঈদ, উকিল, আরও অনেকগুলো। এগুলো তোমরা জেনে নিবা বা বাসায় পড়বা, পড়ে লিখবা, তাহলে কিন্তু অনেকটা আয়ত্ত হবে। এরপরে আসতেছে কি ফার্সি শব্দ। এই ফার্সি শব্দটাকেও আমরা কয় ভাগে ভাগ করেছি? 2 ভাগে। একটা হচ্ছে ধর্ম সংক্রান্ত শব্দ, আর একটা হচ্ছে প্রশাসনিক ও সাংস্কৃতিক শব্দ। তো এগুলো আমরা বাসায় পড়ে নেব। ইংরেজি শব্দ 2 প্রকারের পাওয়া যায়, অনেকটা ইংরেজি উচ্চারণ থেকে, যেমন ইউনিভার্সিটি, তারপরে হচ্ছে কলেজ, টিন, নোট, নোবেল, এগুলো সরাসরি ইংরেজি থেকে, এগুলোর কোনো পরিবর্তন হয়নি। আর পরিবর্তন উচ্চারণ হচ্ছে কি আফিম, অফিস, স্কুল, এটা হচ্ছে কি পরিবর্তিত হয়ে। তার ইংরেজি শব্দটাকেও আমরা কয় ভাগে ভাগ করছি? 2 ভাগে। একটা হচ্ছে সরাসরি যেটা ইংরেজি থেকে, আরেকটা হচ্ছে পরিবর্তিত উচ্চারণে। তো আমরা আজকে এইটুকুই পড়বো, কারণ বেশি পড়লে আবার আমরা খেয়াল রাখতে পারবো না। তো আমরা আজকে বিদেশি শব্দের ইংরেজি শব্দ থেকেই তোমাদের এখানে আলোচনা করলাম। এখন যেহেতু আমি ক্লাসটা নিলাম, তো আমরা তাহলে কি বাংলা ভাষার শব্দ ভাণ্ডারকে আমরা কয় ভাগে ভাগ করতেছি? 5 ভাগে। একটা হচ্ছে তৎসম, তদ্ভব, অর্ধ তৎসম, আর দেশি, আর হচ্ছে কি বিদেশি। তাহলে আমরা তৎসম সম্পর্কে জানলাম, যেটা সংস্কৃত থেকে সরাসরি বাংলায় এসেছে। তদ্ভব জানলাম যে প্রাকৃতের মাধ্যমে যেটা বাংলায় এসেছে। আর অর্ধ তৎসম হচ্ছে কি কিঞ্চিত, সামান্য পরিবর্তিত হয়ে। আর বিদেশি শব্দের ভাণ্ডার কিন্তু বাংলা ভাষায় অনেক, কারণ অনেক দেশ আমাদেরকে শোষণ করেছে এবং তারা রেখে গিয়েছে অনেক ভাষা, সেগুলো ভাষায় আমরা অনেকভাবে ব্যবহৃত করতেছি। তার মধ্যে আরবি শব্দটাকে আবার কয় ভাগে ভাগ করা হলো? 2 ভাগে। একটা হচ্ছে কি একটা ধর্ম সংক্রান্ত, আর একটা প্রশাসনিক বা সাংস্কৃতিক শব্দ। তারপরে আরেকটা আসলো কি ফার্সি শব্দ, সেটাকেও কয় ভাগে ভাগ করা হলো? 2 ভাগে। সেটা হচ্ছে একটা ধর্ম সংক্রান্ত, আর একটা হচ্ছে প্রশাসনিক ও সাংস্কৃতিক শব্দ। এখন আরেকটা হচ্ছে ইংরেজি শব্দটাকেও আমরা কয় ভাগে ভাগ করেছি? 2 ভাগে। একটা হচ্ছে সরাসরি উচ্চারণ, আর একটা হচ্ছে পরিবর্তিত হয়ে উচ্চারণ। তাহলে আমরা মোটামুটি ইংরেজি শব্দ থেকে অনেক কিছু জেনে গেলাম। যে তোমরা যদি মনোযোগ দিয়ে ক্লাসটা করো এবং খাতায় যদি লিখে রাখো, আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। আমরা যতটুকু বুঝাইলাম তোমাদেরকে, যদি বুঝে থাকো বা মনোযোগ দাও তাহলে অবশ্যই পারবা। আর যেহেতু তোমাদের ক্লাসটা প্রায় শেষের দিকে, আমি একটা অবশ্যই বাড়ির কাজ দেব, কারণ বাড়ির কাজ না দিলে তোমাদের কোনো তাগিদ থাকবে না বা তোমরা কোনো কিছুই করবা না। তো আমি এখন তোমাদেরকে একটা কাজ দিব, যে তোমরা একটা সুন্দর কাগজ নিবা, কাগজের মধ্যে একটা ছক আঁকবা। ছক এঁকে তাহলে তোমাদের আজীবন মনে থাকবে। ছক এঁকে আরবি শব্দ, যেগুলো আরবি শব্দ একদিকে, আরবি শব্দ দিয়ে একদিকে। এখন আমি তোমাদেরকে একটু দেখিয়ে দেই যে এরকম একটা তোমরা ছক আঁকবা। এরকম একটা সাদা কাগজ নিবা, রঙিন কাগজ হলেও হয় বা সাদা কাগজ হলেও হয়। তোমরা এখানে লিখবা আরবি শব্দ, এখানে কি লিখবা? আরবি। তাহলে কিন্তু এগুলো মনে থাকবে, কখনোই খেয়াল হারাবে না। এখানে আরবি শব্দ লিখবা। তার মধ্যে আরবি শব্দ কিন্তু কি আমরা পড়লাম কয় ধরনের? 2 ধরনের। তো এখানে একটা তোমরা সুন্দর করে এখানে এরকম করে তোমরা ছকটা আঁকাবা। তোমরা যখন বাসায় আঁকাবা আরও সুন্দর করে আঁকাতে পারবা নিশ্চয়ই, কারণ আমার তো এখানে ভালো হচ্ছে না। তো আরবি শব্দটা এখানে একটা হচ্ছে ধর্ম সংক্রান্ত, আর একটা হচ্ছে কি প্রশাসনিক। আমার এখানে জায়গা হচ্ছে না, তাও আমি তোমাদের বইয়ে দেখলেই পাবা। আর একটা হচ্ছে প্রশাসনিক। শব্দ। তাহলে এই আরবি শব্দ লিখে এই পাশে ধর্ম সংক্রান্তগুলো লিখে ফেলবা, আর এই পাশে প্রশাসনিকগুলো লিখে ফেলবা। আর তারপরে আসতেছে তারপরে আমাদের কি আসতেছে? তারপরে আসতেছে কি ফার্সি শব্দ। তারপরে আসতেছে
ফার্সি শব্দ, ফার্সি শব্দর ক্ষেত্র ঠিক একইভাবে এখানে একটা দিয়ে, যেহেতু দুইটা, এক পাশে ধর্ম সংক্রান্ত আর এক পাশে হচ্ছে কি প্রশাসনিক, এক পাশে হচ্ছে ধর্ম সংক্রান্ত আর এক পাশে হচ্ছে প্রশাসনিক সংক্রান্ত শব্দগুলো তোমরা যদি রঙিন কলম দিয়ে লিখো তাহলে আরও ভালো হবে। এপাশে লিখে ফেলবা। এরপরে আসতেছে ইংরেজি শব্দ। ইংরেজি শব্দটাকে আমরা কয় ভাগে ভাগ করছি? 2 ভাগে। তাহলে ইংরেজি শব্দ, আরেকটা আসতেছে ইংরেজি শব্দ, এটাকেও আমরা 2 ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে সরাসরি উচ্চারণের মাধ্যমে আর একটা হচ্ছে কি পরিবর্তিত উচ্চারণ মাধ্যমে। তাহলে এইটা হচ্ছে সরাসরি, আমার এখানে যেহেতু জায়গা নেই সেহেতু আমি শর্টকাট করে লিখলাম, তোমরা ভালোভাবে লিখবা। সরাসরি উচ্চারণের মাধ্যমে, আরেকটা হচ্ছে পরিবর্তিত উচ্চারণের মাধ্যমে, মানে পরিবর্তিত উচ্চারণের মাধ্যমে। এটা লিখে তোমরা একটা সুন্দর করে চার্ট তৈরি করবা এবং একটা সুন্দর রঙিন কাগজও নিতে পারো বা একটা সাদা কাগজ নিয়ে সুন্দর একটা কলম দিয়ে, মার্কার পেন দিয়ে তোমরা খুব সুন্দর করে এরকম একটা চার্ট এঁকে তোমাদের পড়ার টেবিলের সামনে যদি রেখে দাও তাহলে তোমরা কখনোই ভুলে যাবে না যে কোনটা আরবি শব্দ, কোনটা ফার্সি শব্দ আর কোনটা হচ্ছে ইংরেজি শব্দ। যদিও আরও কিছু শব্দ রয়েছে, তো আমার মনে হয় যে এইটুকুই আগে করো, কারণ যতগুলো পড়াইলাম, বেশি পড়াইলে আবার হজম করতে পারবা না। তো তোমরা এরকম চার্ট করলে ইনশাল্লাহ আমার মনে হয় কখনোই ভুলবা না এবং খেয়াল রাখবা। তো আজকে তোমরা যে যেখানে রয়েছো সুস্থ থাকো, ভালো থাকো এবং ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরবে, হাত মুখ সবসময় সুন্দর করে ধুবে। এই বলেই আমি আমার ক্লাস আজকে শেষ করলাম এবং পরবর্তীতে অবশ্যই দেখা হবে। আসসালামু আলাইকুম।